This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন। স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি কে ভাই কে দুশ্মন। জুনিয়র ডাক্তাররা আবার ওই কর্মবিরতির বার্তা দিয়েছেন, জানেন নিশ্চয়ই, আপনারা দেখছেন সারাদিন ধরে এই খবরটা চলছে। জাস্টিস ফর তিলোত্তমা, জাস্টিস ফর আরজি করের স্লোগান যারা দিচ্ছিলেন তাদের এখন ওই কর্মবিরতির স্লোগান দিতে গিয়ে বলতে হচ্ছে যতদিন পর্যন্ত না সরকার নিরাপত্তার ব্যবস্থা করবে ততদিন তাদের কর্মবিরতি চলবে। কর্মে বিরতি, এটা তাদের বন্ধুর থেকে শত্রু মানে দুশ্মন বানিয়ে দিচ্ছে না তো? প্রশ্নটা ভেবে দেখার মতো, জানেন তো। মানে সরকারি হাসপাতালে যারা চিকিৎসার জন্য যাচ্ছেন তারা এই কর্মবিরতির স্লোগান শুনলে জুনিয়র ডাক্তারদের কি ভাববেন বলুন তো? বন্ধু নাকি দুশ্মন? অপাড়া থেকে রেফারেন্স করলো, এখানে রেফার করলো, এখানে এমার্জেন্সিতে গেলাম, বললো হবে না, দেখি চেষ্টা করে দেখি যদি নিয়ে যাবেন তাহলে এই মেডিকেল কলেজে নিয়ে যাবো। রেফার করলো কেন? ভর্তি হচ্ছে না, মানে এখানে বলছে ভর্তি হবে না, হবে না, যাই ডাক্তার দিতে পারবো না, ডাক্তার নেই না। অপরিসীম সমস্যা যাকে বলে, এ হাসপাতাল সে হাসপাতাল, একবার এখান থেকে একবার এখানে যাচ্ছি এখানে আসছি, প্রচুর সমস্যা পড়েছে। প্লুরাল প্লুরিসিস, বুকে জল বসেছে। ওখানে ডেকেছে, কিছু করেনি। তো একটা বাচ্চা মেয়ে আমরা বলবো না, 10 দিন হয়ে গেল, 10 দিন হয়ে গেছে, 3 দিন এনেছি 10 দিনের মধ্যে, তাহলে এখনো ভালো হলো না, তাহলে আমরা কিছু বলবো না? ডাক্তার নেই বলে তো আমরা অসুবিধায় পড়ে আছি। কিরকম অসুবিধা? যে ডাক্তার বাবুরা আসছেন না, দেখছেন না পেশেন্টদেরকে। অসুবিধা হলো যে আমরা এলাম অতটা বাচ্চা নিয়ে, রিস্ক নিয়ে, এখন আর দেখবেন না, আবার আমাদেরকে 2 দিন পর আসতে হবে। দেখুন, একটা কথা মনে রাখতে হবে, যারা ওই কোথাও গিয়ে রুগ্ন আত্মীয় স্বজনকে নিয়ে হাসপাতালে ছুটে আসেন তাদের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা কাজ করে, দুরকম উৎকণ্ঠা। এক, কি হবে কি হবে, আর 2, চিকিৎসাটা পাওয়া যাবে তো? এবার তাদের কিন্তু ধৈর্যের পরীক্ষা নেওয়ার জায়গাটা খুব কঠিন কাজ, এবং সবথেকে বড় কথা তাদের কাছে অন্য কোনো রকম যুক্তি তলিয়ে দেখা এই সমস্তগুলো বলাটা কি খুব সহজ কাজ? এত সহজে বলা যাবে যে একটা বৃহত্তর স্বার্থে মাঝে মধ্যে ক্ষুদ্রতর স্বার্থকে ত্যাগ করতে হয়। রাজনীতিকরা আমাদের শিখিয়েছেন। ভাবনার জায়গায় কেউ থাকবেন যে সমাজ বদলাবে, বিরাট প্রতিবাদ হচ্ছে, সেই প্রতিবাদে বড় ফল হবে, তার জন্য 2-4 জন যদি একটু চিকিৎসা নাই পেলেন তাদের ঠিক আছে, এই মুহূর্তে একটুখানি ক্ষতি স্বীকার তো করতেই হবে। বলাটা সহজ, বা বোঝাটা সেটাও কি সহজ? দেখুন, এই বক্তব্যগুলো তো শুনলেন ওই রোগীর আত্মীয় পরিজনদের। 2টো বক্তব্য উঠে এলো। এক, হাসপাতালে যাচ্ছেন কিন্তু ডাক্তাররা দেখছেন না। আর 2, প্রথমে একটা হাসপাতালে গেছিলেন, সেখান থেকে অন্য হাসপাতালে এসেছিলেন, সেখানেও হয়নি, সেখান থেকে আরেকটা হাসপাতালে ছুটছেন। এই 3য় হাসপাতালেও চিকিৎসা হয়েছে কি না তার তো কোনো গ্যারান্টি নেই, কারণ জুনিয়র ডাক্তাররা তো সার্বিকভাবে কর্মবিরতিতে নেমেছেন। এখানেই মনে হচ্ছে কোথাও গিয়ে কি জুনিয়র ডাক্তাররা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়ছেন, নিজেরাই নিজেদের প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন। দেখুন, একটা জিনিস তো মেনে নিতে হবে, এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন সেটা কিন্তু আমাদের গোটা সমাজটাকে একটা ঝাঁকারি দিয়ে চলে গেছে। এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্যই কিন্তু আলটিমেটলি যে বিরাট সংখ্যক মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন। যে কোনো কিছু, যে কোনো অন্যায়, সামাজিক অন্যায় হোক, রাজনৈতিক অন্যায় হোক, যে যেখানে দেখছেন প্রতিবাদ করছেন, প্রতিবাদে ফেটে পড়ছেন। এটা সম্ভব হয়েছে তো এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্যে। এটাকে তো কোথাও গিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু খেয়াল করে দেখুন, জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনটা তার মানে একটা সামগ্রিক আন্দোলনের চেহারা পেয়ে গেছে, গণ আন্দোলন। এটাই মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। সাধারণ মানুষ যে যেভাবে পেরেছেন
স্বতঃস্ফূর্তভাবে তাদের আন্দোলনে সামিল হয়েছেন, তাদের সমর্থন দিয়েছেন। আন্দোলনটা আর শুধু ডাক্তারদের নেই, মানুষের হয়ে গেছে। দলমত নির্বিশেষে মানুষের আন্দোলন হয়ে উঠেছে। এবার সেই মানুষের চিকিৎসাই বন্ধ রেখে কর্মবিরতিকেই উচিত বলে মনে করলে একটা প্রশ্ন তো উঠবেই, তাই না? আন্দোলনটা যখন পুরো সমাজের হয়ে গেছে তখন জুনিয়র ডাক্তারদের দায়িত্ব আরেকটু বেড়ে যায় নাকি? খেয়াল করে দেখুন, ওই শুরুর দিক থেকে তাদের মানে দাবি দেওয়া কিন্তু অনেক বদলে গেছে। প্রথম দিকে তারা ওই শুধু তিলোত্তমার জন্য সুবিচার দাবি করছিলেন এবং তার সঙ্গে সামগ্রিকভাবে ডাক্তারদের নিরাপত্তার দাবি, হাসপাতালে নিরাপত্তার দাবি করছিলেন। দাবিগুলো অনেকটাই কিন্তু ডাক্তার কেন্দ্রিক, তাদের জন্য ছিল। কিন্তু এখন যে জায়গাটায় তারা শুরুর দিকে হয়তো আন্দোলনটাকে নিয়ে একটা ডেড এন্ডের দিকে পৌঁছচ্ছিলেন, সেখান থেকে তারা হয়তো খেয়াল করেননি। আসলে সবাই অল্প বয়সী, রাজনীতি হয়তো করেন না, রাজনৈতিক শক্তির সাথে লড়তে নেমেছেন, তাও আবার শাসক দল, তাও আবার সরকার, এদের সাথে লড়াই করছেন। তাদের এইটুকুনি বোঝার জায়গা ছিল হয়তো যে এই মানে একটা মুষ্টিমেয় দাবি নিয়ে লড়াই করাটা খুব কঠিন। তারা যাদের সাথে লড়ছেন এবং যাদের পাশে পাচ্ছেন তারা কিন্তু সাধারণ মানুষ, অথচ তাদের আন্দোলনের দাবি দেওয়াগুলো তার থেকে অনেকটা সরে একটা ছোট জায়গা কেন্দ্রিক ছিল। সেখান থেকে কিন্তু এইবার এই কর্মবিরতির সময় তারা অনেক বড়, অনেক বেশি গণমুখী দাবিতে এবার কর্মবিরতির কথা ভেবেছেন। অর্থাৎ আন্দোলনের দাবিগুলো এবার কিন্তু গণমুখী হয়েছে, যেটা শুরুতে ছিল না। সাধারণ মানুষ পাশে থেকেছেন কিন্তু আন্দোলন গণমুখী ছিল না। এইবার গণমুখী হয়েছে আন্দোলন। হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের দাবি উঠেছে, রেফারেল সিস্টেম সংস্কারের দাবি উঠেছে। এগুলো তো সব জনমুখী। এইগুলো হলেই তো মানুষ একটা সঠিক স্বাস্থ্য ব্যবস্থা পাবেন, চিকিৎসা পাবেন। কিন্তু মুশকিল হচ্ছে এই কর্মবিরতি, সেটা তো জনমুখী পদক্ষেপ নয়। তাহলে একটা আন্দোলন কি করে দুটো সম্পূর্ণ আলাদা রাস্তা নিতে পারে বলুন তো? দেখুন, চিকিৎসা ব্যবস্থাটা যখন কমপ্লিটলি জুনিয়র ডাক্তার নির্ভর, তখন তো তাদের দায়িত্ব অনেক বেশি, তাই না? দেখুন, এটাকে নিয়ে ডিবেট থাকতে পারে যে কেন জুনিয়র ডাক্তার নির্ভর হবে, এর জন্য দায়ী কে? সে তো বটেই। কিন্তু বাস্তব তো এটাই, এই মুহূর্তে আমাদের চিকিৎসা ব্যবস্থাটা জুনিয়র ডাক্তার নির্ভর। তারা যদি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে চলে যান তাহলে মানুষ ভুগবেন, মানুষ ভুগছেন। এটা তো আগেও দেখা গেছে, এখনও এই আন্দোলনের কর্মবিরতির প্রথম দিনেই পরিষ্কার। শুনলেন তো বক্তব্যগুলো। তাহলে জুনিয়র ডাক্তাররা কি করতে পারতেন? তাদের সামনে কি আর কোনো রাস্তা খোলা ছিল না? তারা তো ওই বললাম তো, রেফারেল সিস্টেমের সংস্কার বা পরিকাঠামো সংস্কার বা সাধারণ মানুষের ভালো, এগুলোই চাইছেন। তাহলে জনমুখী আন্দোলন করতে গিয়ে কোথাও গিয়ে জনগণকে অসুবিধার মধ্যে ফেলে দিলে তারা কি এটা বুঝতে পারছে না? তাদের উদ্দেশ্য যতই মহৎ হোক, তাদের দাবি আদায়ের পন্থা নিয়ে, কৌশল নিয়ে প্রশ্ন তো উঠবেই। এটাই তো স্বাভাবিক, কারণ প্রশ্ন তোলার জন্য তো অনেকে বসে আছেন। অনেকের কাছেই কিন্তু এই আন্দোলনটা চরম অস্বস্তিকর, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে। কারণ এই আন্দোলনটা কোথাও গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছে, সাধারণ মানুষের সমর্থন পাচ্ছে, স্বতঃস্ফূর্ত সমর্থন, দলমত নির্বিশেষ সবার সমর্থন। এবং সবথেকে বড় কথা, চট করে রাজনৈতিক কোনো পরিচয়ে দেগে দেওয়া যাচ্ছে না, উদ্দেশ্য নিয়ে কথা বলা যাচ্ছে না। সেখানে যদি এরকম একটা সুযোগ পেয়ে যায় কোথাও গিয়ে এই আন্দোলনটাকে জনবিচ্ছিন্ন করার, তাহলে তো সেটাই সবার আগে রাজনৈতিক শক্তি চাইবে। সেটাই তো হচ্ছে। দেখুন, সবার আগে মানুষের চিকিৎসা, ডাক্তারদের ক্ষেত্রে এটাই তো সব থেকে বড় বিষয়। তাই সবার আগে ডাক্তারদের ওই হাসপাতালের সব পরিষেবা স্বাভাবিক করতে হবে। জুনিয়র ডাক্তারদের সব কাজ করতে হবে, কাজে মানে যা যা তাদের কাজ, এবং কাজে যোগ দিতে হবে, সুপ্রিম কোর্ট বলেছে। এবার সুপ্রিম কোর্ট এই কথাটা বলে দেওয়ার পরেও যদি কর্মবিরতি একমাত্র রাস্তা হয়, তাহলে সেই আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্টে এই জুনিয়র ডাক্তারদের আইনজীবী কী বলবেন?
আলটিমেটলি তো ওখানেই যেতে হবে। যে দাবির থেকে এই লড়াই শুরু, সেই লড়াইয়ের শেষ তো ওই সুপ্রিম কোর্টেই হবে। পরবর্তী শুনানিতে এই আইনজীবী, ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিং কি তার অস্বস্তি আড়াল করতে পারবেন? এটা কিন্তু ভাবতে হবে। যতদূর জানি যে জুনিয়র ডাক্তারদের আইনজীবী হলেও ইন্দিরা জয়সিং কিন্তু এই ক্ষেত্রে এই সিদ্ধান্তটাকে মানসিকভাবে ঠিক সমর্থন করতে পারছেন না, হয়তো ঘনিষ্ঠ মহলে সেটাই জানিয়েছেন। তারও মনে হচ্ছে জুনিয়র ডাক্তারদের এরকম লম্বা কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়ার আগে আরও ভাবনা চিন্তা করা উচিত ছিল, কারণ তিনি তো লড়াই করছেন ওখানে। তিনি জানেন কোন সিদ্ধান্তের জন্য তার লড়াইটা কতটা কঠিন হয়ে যাবে। এবার এই সিদ্ধান্তের জন্য ডাক্তাররা যদি জনবিচ্ছিন্ন হয়ে যান, যদি সাধারণ মানুষের সমর্থন হারান, যদি তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে কিছু বলতে না পারেন, কোণঠাসা হয়ে পড়েন, তাহলে তারাও কি দুর্বল হয়ে যাবেন না? তাদের তো দুটো সব থেকে বড় শক্তি তাদের পেছনে থাকা, এক জনগণ, আর দুই সিনিয়র ডাক্তাররা, যাদের ভরসা, তাদের একটা বড় মনোবল ছিল। কোনোভাবে যদি এই জুনিয়র ডাক্তারদের একজনেরও গায়ে হাত পড়ে, কোথাও গিয়ে তারা যদি অবিচারের শিকার হন, তাহলে তারা গণপদত্যাগ করবেন, এরকম তো হুমকি আগেই সিনিয়র ডাক্তাররা দিয়েছিলেন। কত বড় সমর্থন বলুন তো এটা! এই রকম একটা সমর্থন থাকলে প্রশাসনও তো থমকে যেতে বাধ্য, কারণ তারা জানেন এমনিতেই জুনিয়র ডাক্তাররা তারা বসে যাওয়ায় এই অবস্থা হচ্ছে। এবার যদি সিনিয়র ডাক্তাররা বসে যান, পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা ঝুরঝুর করে ভেঙে পড়বে। কারা যান দেখলেন তো হাসপাতালে, তাদের মানসিক স্থিতি থাকে না। তারা যদি দেখেন যে কোথাও গিয়ে চিকিৎসাটা একদমই পাচ্ছেন না, আলটিমেটলি তাদের উত্তেজনার বহিঃপ্রকাশ বিভিন্নভাবে হবে। সেটা কি প্রশাসনের জন্য চাপের ব্যাপার হবে না? কিন্তু যে দুটো শক্তি তাদের সব থেকে বড় সহায়তা করছে, তাদের সব থেকে বড় ভরসা এই জুনিয়র ডাক্তারদের, তার মধ্যে একটা ওই জনগণ, তাদের তো তারা কোথাও গিয়ে একটা চাপের মধ্যে ফেলে দিলেন। তাদের বিভিন্ন সিদ্ধান্ত এবার দোদুল্যমানতায় ভুগবে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সিনিয়র ডাক্তাররা তারা কি করবেন? তাদের একটা অংশও কি এখন বুঝতে পারছেন যে যেভাবে গোটা বিষয়টা এগোচ্ছে সেটা ঠিক হচ্ছে না? কর্মবিরতি করেই যে সব সমস্যার সমাধান হবে এরকমটা আমরা মনে করছি না। ফলে কর্মবিরতির যে আবার সিদ্ধান্ত জুনিয়র ডাক্তাররা নিয়েছেন, আমাদের পরামর্শ, সিনিয়র ডাক্তারদের পরামর্শ থাকবে যে এটা তারা পুনর্মূল্যায়ন করুক। কর্মবিরতি না করেও আমরা সিনিয়র ডাক্তাররা যেমন হচ্ছে যে রাস্তায় আছি, আমাদের মনে হয় জুনিয়র ডাক্তাররা যদি সেই সম্ভাবনাটা এক্সপ্লোর করে। কাজে ফিরছে না, তার কারণ হচ্ছে সুরক্ষার অভাব। ওরা তো কাজে ফিরে গেছিল, ফিরে যাওয়ার পরে সাগর দত্ত মেডিকেল কলেজের হামলা হয়, সিএনএমসিতে হামলা হয়, একের পর এক হামলা হয়ে যাবে, আর জুনিয়র ডাক্তাররা সেটাকে মেনে নেবে এরকম তো ব্যাপারটা হবে না। এতদিন ধরে একটা আন্দোলন চলছে, রাজ্য সরকারের কোনো রকম তৎপরতা দেখা গেছে এই সমস্যা মেটাবার জন্য। তো একটা অযোগ্য রাজ্য সরকার যখন অযোগ্য লোকেদের হাতে দ্বারা পরিচালিত হয়, তখন এগুলো হতে বাধ্য। আমরা শুরুতেই বলেছিলাম, যখন ওনারা ঠিক করলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে যাবেন, আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রী কী জিনিস একবার জেনে নিয়ে যেও ভাই। তো সেটাই প্রমাণিত হলো। মুখ্যমন্ত্রীকে তো ওনারা চেনে না, বয়স অল্প, স্বাভাবিক, বুদ্ধিমান ছেলে মেয়ে সবাই, কিন্তু বয়সটা তো অল্প। মানুষকে এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে, পায়ে পা মেলাতে হবে। এখনও যারা থ্রেট কালচার চালিয়ে যাচ্ছে, তারা যদি মনে করে রুগী খেপি এটা করবে, তাহলে এটা হচ্ছে রাজ্যের বড় রোগ। পুজো এসে গিয়েছে, উৎসবের মরশুম, যেখানে নিরাপত্তা এবং পরিকাঠামো বাড়ানোর কাজ চলছে, সেখানে এই কর্মবিরতি সম্পূর্ণভাবে দুর্ভাগ্যজনক। তারা এটা পুনর্বিবেচনা করুন, ওনারা কোনো বিকল্প পদ্ধতিতে আন্দোলন করুন। শুনলেন তো সুবর্ণ গোস্বামীর মতো সিনিয়র চিকিৎসক, যিনি প্রথম থেকে এই আন্দোলনকে সমর্থন করছেন, তিনিও বলছেন যে কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়াটা বোধহয় ঠিক হয়নি, অন্য কিছু ভাবা যেতে পারত, এবং পুনর্বিবেচনার দাবি জানাচ্ছেন। দেখুন, এই পুনর্বিবেচনার দাবি কিন্তু একটা এসকেপ রুট, মানে কোথাও গিয়ে যখন একটা ডেড লক হয়ে যায় না, কোথাও গিয়ে আটকে যায়, বেরিয়ে আসার কোনো রাস্তা দেখা যায় না, তখন সবাই কিন্তু
ওই জ্যামে পড়ে গেলে একদল একটু এপাশে পেছলো একটা গাড়ি এপাশে পৌঁছলো, দেখবেন কেউ নেমে পড়েন মাঝখানটায়, একজনকে থামান, আরেকজনকে বলেন একটু এদিকে যান, আরেকজনকে বলেন একটু ওপাশে চাপুন, একজনকে বলেন একটু পিছিয়ে যান, একজনকে বলেন এই ফাঁক দিয়ে বেরিয়ে যান। জট ছাড়ানোর রাস্তা সেটা কিন্তু সিনিয়র ডাক্তাররা খুলে দিলেন। অর্থাৎ পুনর্বিবেচনার যে দাবি, যে অনুরোধও বলতে পারেন বা যেভাবেই দেখবেন আর কি, পরামর্শ, সেটা কিন্তু এই জুনিয়র ডাক্তারদের জন্য একটা অত্যন্ত সৎ পরামর্শ অন্তত এই মুহূর্তে। কারণ একদিকে জনবিচ্ছিন্ন হয়ে পড়ার চান্স, অন্যদিকে যারা তাদের আন্দোলনকে পেছন থেকে শক্তি যোগালেন সেই সিনিয়র ডাক্তারবাবুদের মনের মধ্যে কোথাও গিয়ে একটা দ্বিধা। এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কি একটা ওই ডেড এন্ডে, মানে কোথাও গিয়ে সামনে বন্ধ দেয়াল, একটা অন্ধ গলির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে না? দেখুন, শুনলেন তো শাসক দল, তার মুখপাত্র, তার বক্তব্যটা। সামনে পুজোর সময়, এই সময়ে সরকার যখন চেষ্টা করছে, তারা তাদের মতো বলে গেলেন যে এই সময় তাদের উচিত কর্মবিরতির থেকে সরে আসা। আর বাকি রাজনৈতিক দলগুলো কিন্তু বলছেন যে এরা আসলে সরকারি ওই ডাইনে বায়ে যে বিভিন্ন রকম ঘূর্ণি আর কি, তার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এবার গোটা বিষয়টা এখন রাজনৈতিক তরজার দিকে চলে যাবে। মাঝখান থেকে তারা হয় অন্ধগলিতে গিয়ে পথ হারাবেন, অথবা কোথাও গিয়ে ওই ঘূর্ণি পাকে চক্কর খেতে থাকবে। সরকারি দলের, মানে শাসক দলের মুখপাত্রের বক্তব্যে বা সরকারের তরফে এখন পর্যন্ত যা বক্তব্যগুলো ছিল, সেই বক্তব্যগুলো খেয়াল করে দেখুন, তারা কিন্তু প্রত্যেকটা বিষয়কে নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছেন এই জুনিয়র ডাক্তারদের ওপরেই। তাদের কি করার কথা সেটা নিয়ে কিছু বলছেন না। জুনিয়র ডাক্তাররা কি করছেন কি করছেন না, যাবতীয় বক্তব্য তার ওপর দাঁড়িয়ে। এবার এই পুজোর সময় সরকারি বেসরকারি যে কোনো হাসপাতালেই নর্মাল কোর্সের ডাক্তারবাবুদের পাওয়াটা খুব মুশকিল। সিনিয়রদের তো আরও মুশকিল, তারা ছুটি ছাটায় যান। এই সময় কিন্তু জুনিয়র ডাক্তারদের ওপর চাপটা আরও বেশি থাকে। এরা যে 24টার মতো মেডিকেল কলেজ, 42টা সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, খাতায় কলমে আছে, কিন্তু রেফারেল সিস্টেমটাই তো প্রমাণ করে দেয় যে আমাদের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাটা বাইরের থেকে দেখতে যতই ঝাঁ চকচকে লাগুক, এখন রং টং হয়ে গেছে, সব সুপার স্পেশালিটির নাম হয়ে গেছে, জেলাতেও হয়ে গেছে, ভেতরে ফোপড়া, অনেক গলদ। তাই সাগর দত্ত হাসপাতালে রোগী মৃত্যুর অভিযোগে ডাক্তার আর নার্সদের মার খেতে হয়, সেটা নিয়ে কিন্তু কোনো আন্দোলন হয় না। ডাক্তাররাই তাদের আন্দোলনটা করছেন, শাসক দল তাদের সমালোচনা করছেন। কেন ডাক্তাররা মার খেলেন, কেন এই ডাক্তারদের মার খাওয়ার একটা সংস্কৃতি তৈরি হচ্ছে, সেটা নিয়ে কেউ কিছু বলেন না। কারণ তারা জানেন যে কোথাও গিয়ে ডাক্তাররা মার খেয়ে যদি আবার কোনো রকম কর্মবিরতি বা অন্য কিছু করতে যান, তখন তাদের এগেনস্টে আবার ওই মানুষের ভোগান্তির রাস্তা খুলে দিচ্ছেন। এই অভিযোগটা দাগিয়ে দেওয়াটা খুব সহজ হয়ে যাবে। কি অদ্ভুত না? মারও খেতে হবে, প্রতিবাদও করা যাবে না, কর্মবিরতিতে গেলে আবার বাকি লোকজন খেপে যাবে, শাসক দল খেপে যাবে, কদিকে সামলাবেন? এটা এরকম হতে পারতো না যে আন্দোলনগুলো করছেন ডাক্তারদের বলা হলো, শাসক দলই ঠিক করলো, বিরোধী দলও ঠিক করলো, সবাই মিলে আমরা আন্দোলনটা করব আপনাদের দাবিগুলো নিয়ে, আপনারা চিকিৎসা করুন। হ্যাঁ, কী দাবি? না, প্রত্যেকটা হাসপাতালে উপযুক্ত ব্যবস্থা থাকুক, জেলার হাসপাতালগুলোতেও যথাযথ ব্যবস্থা হোক, সেখানে যে অত শূন্য পদ আছে সেগুলোকে ডাক্তার দিয়ে ভরে দেওয়া হোক, যাতে মানুষ পিছু ডাক্তারটা ঠিক থাকে, যাতে প্রত্যেকটা হাসপাতালে পরিকাঠামো ঠিক থাকে, পরিষেবাটা ঠিকঠাক পাওয়া যায়, তাহলেই তার কিছু গণ্ডগোল হয় না। এই আন্দোলনটা কেন সবাই করেন না এটা বুঝি না। সাধারণ মানুষের জন্য সববার ভীষণ জানেন তো দুশ্চিন্তা, ভীষণ। শাসক দল বিরোধী দল সব দলে, শাসক দল মানুষের জন্য দুশ্চিন্তায় পড়েই তো শুনলেন এই জুনিয়র ডাক্তারদের উপর খড়গহস্ত হয়ে আসছেন। অথচ দেখুন মুখ্যমন্ত্রী কত সহৃদয়তার সঙ্গে ওই বৃষ্টিতে ভিজছিলেন বলে ডাক্তারদের ভেতরে এসে অন্তত ওই দ্বিতীয় দিন যেদিন আলোচনার জন্য ডেকেছিলেন কালীঘাটের বাড়িতে এক কাপ চা খেয়ে যেতে বলেছিলেন। কতটা সহৃদয়তা ছিল তার মধ্যে।
অথচ দেখুন তার দলের পরপর নেতারা পরপরভাবে ধারাবাহিক প্রচারের মাধ্যমে এই ডাক্তারদের কোনো না কোনোভাবে ভিলেন বানানোর চেষ্টা করে যাচ্ছেন। সেটা করছেন কেন? সে ভালো কারণে, সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষ যাতে চিকিৎসার থেকে বঞ্চিত না হয় সেই জন্যে। খুব ভালো উদ্দেশ্য। তাই এটা আন্দোলন কেন হচ্ছে না বলুন তো? জাস্ট মুখ্যমন্ত্রী যদি তার নিজের প্রশাসনের বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মুখ খুলতে পারেন, তাহলে শাসক দলের তো সেখানে ফ্রি হ্যান্ড আছে। তারা কেন আন্দোলনে নামছে না? যে কেন হাসপাতালগুলোতে, সব হাসপাতালে, জেলা স্বাস্থ্যকেন্দ্র, সব জায়গাতে উপযুক্ত পরিকাঠামো থাকবে না? কেন সেখানে সঠিকভাবে লোকজন চিকিৎসা পাবে না? এইটাই বুঝতে পারি না, জানেন তো।